এইটা দেখে না আসলে আপনার আমার আসলে কিছু বোঝার কোনো উপায় নেই। আমি একটা উদাহরণ দিই। সচিবালয়ের জন্য ধরেন 1,20,00,000 টাকার তারা হচ্ছে পেট্রোল কিনেছে, লুব্রিক্যান্ট অয়েল এগুলো কিনেছে। এখন এটা দেখে আমি আপনি কি বুঝবো যে এই যে 1,20,00,000 টাকার সচিবালয় খরচ করলো পেট্রোলের পিছনে, এটা জাস্টিফিকেশন কি? এটা বোঝার কোনো উপায় কি আপনার আমার পক্ষে আছে? আমাদের কাছে নাই। এই পরিচালন ব্যয়ের মধ্যে কমন কতগুলো জিনিস আপনি দেখবেন, যেমন দেখবেন প্রচুর কম্পিউটার সামগ্রী কেনা হবে, কোটি কোটি টাকার মণিহারি দ্রব্যাদি, মানে হচ্ছে স্টেশনারি গুডস আপনি কিনছেন। এবং কি কিনছেন, কেন আপনার এত স্টেশনারি লাগবে, কেন আপনার প্রত্যেক বছর বছর আসবাবপত্র লাগবে, আপনি কয়টা আসবাবপত্র কিনছেন, কি দিয়ে মানে কি রেটে কিনছেন, কোন কম্পিউটার কিনছেন, কোন মডেলের কিনছেন, কোটি কোটি টাকার গাড়ি কিনছেন, কোন মডেলের গাড়ি কিনছেন, কেন কিনছেন, জাস্টিফিকেশন কি? কোনো কিছু কিন্তু আপনার এই বাজেটের এইভাবে এই চেহারা দেখে বোঝার কোনো সুযোগ নেই। এই 16 বছর থেকে একটা অভিজ্ঞতা বাজেট আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে যে বাজেট আমাদের নয়। মানে এটা বাজেট আমাদের নয়, এইটাই আমি বলতে চাই। আমাদের নয়, আমরা কারা? আমরা হচ্ছে ধরেন সাধারণ মানুষ, সর্বজনের দিক থেকে গত 16 বছরের অভিজ্ঞতা হচ্ছে এটাই যে বাজেট আমাদের নয়। এই শিরোনামে আমরা হচ্ছে আজকের আলাপটা সাজাতে চাই। কেন আমি বলছি যে বাজেট আমাদের নয়? দেখেন, আমরা যদি গত 16 বছরের বাজেটের প্রধান কি কি সমস্যা ছিল এইটার যদি আমরা একটু তাকাই, তাহলে এটার উত্তরটা বের হবে যে কেন আমরা বলছি বাজেট আসলে আমাদের ছিল না বা আমাদের নয় এখনো। গত 16 বছরে আমাদের বাজেটের আপনারা অনেক রকমের সমস্যা দেখবেন, অনেক রকমের সমস্যার কথা শুনবেন। বাস্তবায়নযোগ্য কি বাস্তবায়নযোগ্য না, ব্যবসা বান্ধব কি ব্যবসা বান্ধব না, এটার মধ্যে রেভিনিউ কালেকশন ঠিকঠাক মতন আসবে কি আসবে না, এরকম অনেক কিছু আপনারা শুনবেন। কিন্তু কতগুলো ক্যাটাগরি ছিল একদম আপনার গত 16 বছরের একদম কমন একটা ক্রাইটেরিয়া, এবং এইগুলোই হচ্ছে বাজেটের একটা প্রধান সমস্যা হিসেবে মানে তৈরি হয়ে গিয়েছিল। এই প্রধান সমস্যাগুলোর মধ্যে অনেকে অন্য অনেক কিছুর কথা বলবেন। আমরা হয়তো ধারণা করতে পারি যে জনগুরুত্বপূর্ণ খাতে বাজেটের বরাদ্দ কমে আসছে, এটাকে হয়তো অনেকে হাইলাইট করতে চাবেন, কিন্তু আমি আসলে এটাকে হাইলাইট করতে চাচ্ছি না। আমাদের কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের বাজেটের গত 16 বছরের অভিজ্ঞতা থেকে মনে হয় যে প্রধান সমস্যার মধ্যে একদম 1 নম্বরে যে সমস্যা থাকবে সেটা হচ্ছে বাজেটের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নেই। এই বাজেট দেখে বাজেটটা যেইভাবে উপস্থাপন করা হয় এবং যেভাবে জনগণের সামনে দেওয়া হয় এবং খুব অল্প তথ্য দিয়ে দেওয়া হয়, সেটা দেখে আসলে কারোর পক্ষে বোঝার কোনো উপায় নেই যে এই বাজেটটা আসলে কি হচ্ছে। আমরা কতগুলো বরাদ্দের হিসাব দেখি, কতগুলো সংখ্যা আমাদের উপর ছুড়ে দেওয়া হয়, কিন্তু সেই সংখ্যার অ্যাকচুয়াল মিনিং কি সেটা আসলে আমরা বুঝতে পারি, একদম যে বুঝতে পারি না তা না, কিন্তু আমরা যেটা বুঝি এটা আসলে হচ্ছে হিমশৈলের একদম উপরের অংশটা, টপ অফ দ্য আইসবার্গ। বাজেটের গত 15 বছরের দ্বিতীয় যে সমস্যা ছিল সেটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে আপনার হচ্ছে বাজেটকে ব্যবহার করা হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য বাজেটে আমরা দেখেছি যে প্রচুর আমলা বিলাস হয়েছে, এবং বাজেটে প্রকল্প বিলাস হয়েছে, বাজেটে নানা ধরনের পুলিশীকরণ হয়েছে, সামরিকীকরণ হয়েছে, বাজেট নিয়ে ধর্মকার্ড খেলা হয়েছে, বাজেট নিয়ে মুক্তিযুদ্ধ কার্ড খেলা হয়েছে। এটা গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার করেছিল, এবং সেগুলার ধারাবাহিকতা কিন্তু এখনও যে সেই ধারাবাহিকতা থেকে বর্তমান বাজেট বের হয়ে আসতে পেরেছে সেটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। বর্তমান বাজেটে যে বরাদ্দগুলো আমরা দেখছি যেভাবে আসছে, সেই একই জিনিসটার ধারাবাহিকতা আছে। এটা নিয়ে বিস্তারিত একটু পরেই আমরা যাব। তৃতীয় যে সমস্যা ছিল সেটা হচ্ছে অলরেডি বলেছি, জনগুরুত্বপূর্ণ খাতে শতাংশের হিসেবে বাজেট হ্রাস। এটা গত 16 বছর ধরে এটা একটা ট্রেন্ড। জনগুরুত্বপূর্ণ শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা প্রত্যেকটা জায়গাতেই আপনি যদি শতাংশের হিসাবে দেখেন, তখন আপনি দেখবেন যে ক্রমাগত আসলে প্রবণতাটা নিচের দিকে। এরপরে বাজেটের অর্থায়নের আরেকটা সমস্যা ছিল গত 16 বছর, এবং সেটা এখনও আছে, সেটা হচ্ছে যে বড় লোকের পকেট কাটা পারণ। মানে হচ্ছে যে আপনি যে কিনা প্রান্তিক আয়ের মানুষ, যে কিনা নিচের দিকের আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত, তাদের কাছ থেকে আসলে ট্যাক্স বার্ডেনটা তাদের উপরে বেশি পড়ে। যারা কিনা অনেক বড় লোক তাদের উপরে ট্যাক্স বার্ডেনটা খুব কম পড়তো কম্পারেটিভলি। এরপরে যেটা আরেকটা সমস্যা ছিল গত 16 বছরের বাজেটে, সেটা হচ্ছে প্রচুর লুটপাট হয়েছে, এবং লুটপাট এমনভাবে হয়েছে এবং আমাদের একই সাথে শুনতে হয়েছে আমাদের টাকা নেই, অন্যদিকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এবং আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে গত 16 বছরের বাজেটের, এটা স্পেসিফিক্যালি বললে গত 10 বছর থেকে শুরু হয়েছে, যে সর্বজন এবং সর্বপ্রাণের প্রতি একটা ভয়াবহ হুমকি তৈরি করা হয়েছে বাজেটের মাধ্যমে। মানে বাজেটের টাকা খরচ হয়েছে এবং সেই টাকা খরচটার মধ্যে দিয়ে আমাদের সর্বজন এবং সর্বপ্রাণের প্রতি হুমকি তৈরি হয়েছে। এবং শেষ যেই সমস্যাটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে বাজেটের এখন যে উন্নয়ন ব্যয়, এটাকে এখন আর আমরা বিশ্বাস করতে পারি না। গত 16 বছর আমাদেরকে এই অভিজ্ঞতাটাই দিয়েছে যে উন্নয়ন ব্যয়ের বরাদ্দ দেখে আসলে এক বিন্দু বিশ্বাস করারও আসলে আর কোনো সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত আপনি প্রজেক্ট ডিটেলটা ভালো করে না দেখবেন। আমাদের এখানে আপনারা যদি সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলোতে যান,
আপনারা দেখবেন যে সেইখানে বাজেটটাকে দুইভাবে তো দেওয়া হয়, বাজেটের একটা থেকে পরিচালন ব্যয় আর একটা থেকে উন্নয়ন ব্যয়। পরিচালন ব্যয়টাকে আপনার এখানে ধরেন বিভিন্ন মন্ত্রণালয়ে ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে সেখানে আবর্তক ব্যয়, মূলধন ব্যয় কত, মেরামতের পিছনে কত, ঋণ কত, সম্পদ কত, এরকম কতগুলো মোটা দাগের ব্রেকডাউন দেওয়া হয়। এখন এই মোটা দাগের ব্রেকডাউনগুলোর মধ্যে ধরেন আবর্তক ব্যয়ের কতগুলো ব্রেকডাউন দেয়, যে এখানে বেতন কত, ভাতা কত, হ্যাঁ, তারপরে ধরেন এখানে প্রশিক্ষণের বাবদ কত, পেট্রোল অয়েল লুব্রিক্যান্ট বাবদ কত। এখন এইটা দেখে না আসলে আপনার আমার আসলে কিছু বোঝার কোনো উপায় নেই। আমি একটা উদাহরণ দিই, জননিরাপত্তা খাতে ধরেন গত বছরের বাজেটের একটা উদাহরণ দিই, যে তারা সচিবালয়ের জন্য ধরেন 1,20,00,000 টাকার তারা হচ্ছে পেট্রোল কিনেছে, লুব্রিক্যান্ট অয়েল এগুলো কিনেছে। এখন এটা দেখে আপনি কি বুঝবো যে এই যে 1,20,00,000 টাকা সচিবালয় খরচ করলো পেট্রোলের পিছনে, এটা জাস্টিফিকেশন কি, এটা বোঝার কোনো উপায় কি আপনার আমার পক্ষে আছে? আমাদের কাছে নাই। এবং এইখানে সমস্যাটা এই কারণেই পাকে। এবং আপনি দেখবেন যে এই পরিচালন ব্যয়ের মধ্যে কমন কতগুলো জিনিস আপনি দেখবেন, যেমন দেখবেন প্রচুর কম্পিউটার সামগ্রী কেনা হবে এবং আপনাকে অন্যান্য মণিহারি দ্রব্যাদি, কোটি কোটি টাকার মণিহারি দ্রব্যাদি মানে হচ্ছে স্টেশনারি গুডস আপনি কিনছেন। এবং কি কিনছেন, কেন আপনার এত স্টেশনারি লাগবে, কেন আপনার প্রত্যেক বছর বছর আসবাবপত্র লাগবে, আপনি কয়টা আসবাবপত্র কিনছেন, কি দিয়ে মানে কি রেটে কিনছেন, কোন কম্পিউটার কিনছেন, কোন মডেলের কিনছেন, কোটি কোটি টাকার গাড়ি কিনছেন, কোন মডেলের গাড়ি কিনছেন, কেন কিনছেন, জাস্টিফিকেশন কি, কোনো কিছু কিন্তু আপনার এই বাজেটের এইভাবে এই চেহারা দেখে বোঝার কোনো সুযোগ নেই। এবং আমি একটা উদাহরণ দিই, যেমন গত বছর আপনার জননিরাপত্তা বিভাগেরই একটা দপ্তরে ওদের 78 কোটি টাকার তারা হচ্ছে মোটরযান কিনেছিল, তারপরে 6 কোটি টাকার তারা জলযান কিনেছে, এরকম তারা একটা হিসাব দিয়েছে। এখন এটা দেখে আপনি কিভাবে বুঝবো যে এটা আপনার আসলে কাজে লাগছে নাকি এটা গাড়ি বিলাসের পিছনে ব্যয় হচ্ছে? বুঝার কিন্তু কোনো উপায় নেই। এবং বাজেটে এই জিনিসটাই তৈরি করা হয়েছে। আপনারা যদি এই বাজেটের তো ধরেন 61টা মন্ত্রণালয় এবং বিভাগের আপনার হচ্ছে হিসাব দেওয়া হয় যে কোন মন্ত্রণালয় কোন বিভাগে কত বরাদ্দ কি। এই 61টা মন্ত্রণালয়ের মধ্যে আপনারা যদি ওয়েবসাইটে যান, যে এই অর্থ বছরের যে বাজেটটা দেওয়া হলো, এই অর্থ বছরের পরিচালন ব্যয়ের এই যে আপাত বিস্তারিত যে বিবরণটা, ধরেন আবর্তক ব্যয়ের একটু ব্রেকডাউন দিল, মূলধন ব্যয়ের একটু ব্রেকডাউন দিল, এইটা কয়টা মন্ত্রণালয় দিয়েছে এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। আমরা দেখলাম 61টা মন্ত্রণালয়ের মধ্যে মাত্র একটা মন্ত্রণালয়ে মানে এই অর্থ বছরের পরিচালন ব্যয়ের এই বিস্তারিত ব্রেকডাউনটুকু দেওয়া হয়েছে। বাকি একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটও এই সর্বশেষ আপনার যে বাজেট সেটার পরিচালন ব্যয়ের কোনো ব্রেকডাউন দেওয়া হয়নি। এবং শুধু তাই না, এটা খুবই দুঃখজনক, এটা খুবই লজ্জাজনক যে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়, সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে বাজেটের ডাটা দেওয়ার কোনো ঘরই নেই। এবং এটাতে ওনার আসলে খুব বেশি লজ্জিত হওয়ার তেমন কারণ নাই, এই কারণে যে আমাদের রাষ্ট্রপতির কার্যালয়েরও বাজেটের ডাটার কোনো ঘর নেই, আমাদের জাতীয় সংসদের ওয়েবসাইটে বাজেটের ডাটার কোনো ঘর নেই। এইগুলো খুবই অ্যালার্মিং জিনিস। আপনি এক একটা মন্ত্রণালয় এবং আপনার নিয়ম ছিল যে আপনি বাজেটের ডাটাটা জনগণের কাছে অন্তত যতটুকু আছে সেটাও তো উন্মুক্ত করবেন, সেটাও তারা উন্মুক্ত করছে না। এবং এই ধারাবাহিকতা চলছে। এবং এই যে 61টা মন্ত্রণালয়ের মধ্যে মাত্র একটা মন্ত্রণালয় আপনার হচ্ছে এই অর্থ বছরের পরিচালন ব্যয়ের বিস্তারিতটা দেওয়া আছে, সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এবং মজার ব্যাপার হলো সেইখানে গেলে আপনারা দেখবেন যে এই অর্থ বছরের কোনো বাজেটের লিঙ্ক নেই, আছে হচ্ছে গত অর্থ বছরের। সেটাতে ক্লিক করলে আপনাকে তখন এই অর্থ বছরের এই ডাটাটা আপনাকে দেখাবে। এই হচ্ছে আমাদের বাজেট জনগণের সামনে উপস্থাপন করার এই মুহূর্তের নমুনা। আপনারা যদি পরিকল্পনা বিভাগে যান, ধরেন একটা বাজেট হলো, কেউ এই প্রশ্নটা করছেন না যে বাজেট হলো অথচ এডিপির সাধারণত আগে কি নিয়ম ছিল যে বাজেট যেদিন হয় সেদিনই আপনার এডিপিটা পাবলিক হয়। এডিপি এখন পর্যন্ত ওয়েবসাইটে পাবলিক হয় নাই। মানে এইটা যদি কোনো এরকম একটা অ্যাবসার্ড কর্মকাণ্ড, এটা যে এই প্রথম হচ্ছে তা না, এটা গত কয়েক বছর ধরেই এটা চলছে যে এডিপি বাজেটের যেদিন প্রকাশ হয় সেদিন এডিপি ওয়েবসাইটে দেওয়া হয় না। এখন সাংবাদিকরা হয়তো পেতে পারেন, বড় বড় গবেষকরা পেতে পারেন, জনগণের পাওয়ার রাস্তাটা কি? জনগণ যদি দেখতে চায় যে ভাই তুমি যে বরাদ্দটা দিয়েছো এডিপির মধ্যে আমি দেখতে চাই। এবং এডিপির মধ্যে যে কাণ্ডটা করা হয়েছে গত কয়েক বছরে, সেটা হচ্ছে যে অনেক আগে ধরেন 15-16 সালের দিকে যখন আমরা বাজেট নিয়ে কাজ করতাম, আমরা দেখতাম যে পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে গেলে বিভিন্ন বছরের এডিপিগুলো ছিল। এবং এই বিভিন্ন বছরের এডিপিগুলো দেখাটা জরুরি এই কারণে, কারণ আপনি যদি বর্তমান বছরের এডিপি দেখতে যান, আপনার আগের বছরের এডিপি দেখতে হবে। কেন দেখতে হবে? তার কারণ হচ্ছে বর্তমান বছরের এডিপির মধ্যে আপনি অনেক প্রকল্প দেখবেন, এগুলো হচ্ছে সংশোধিত প্রকল্প। এবং এই প্রকল্পে সংশোধিত হয়ে এটার আসলে কত ব্যয় বাড়লো এটা বোঝার জন্য আপনাকে আগের এডিপিটা দেখতে হবে। আপনি কারেন্ট এডিপি দেখে কোনোদিন এটা বুঝতে পারবেন না যে এই সংশোধিত প্রকল্পে অ্যাকচুয়ালি কত টাকা প্রকল্প ব্যয় বৃদ্ধিজনিত বরাদ্দ, এটা বোঝা সম্ভব না। ইভেন মেয়াদ কতখানি বাড়লো এটাও আপনার বোঝা সম্ভব না। কিন্তু এগুলা বোঝার কোনো ধরনের কোনো রাস্তা
এই মুহূর্তে আমাদের কাছে রাখা হয়নি। সুতরাং এডিপির প্রকল্পের বিস্তারিত আমাদের কাছে নাই, এবং ইভেন এডিপি যেভাবে আমাদের এখানে দেওয়া হয়, ধরেন এডিপি তো একটা বই, ধরেন একটা প্রকল্পের নাম দেওয়া হয় অমুক প্রকল্পের এত হাজার কোটি টাকা, এটা দেখে আপনি আমি আসলে কি বুঝবো? বোঝার কি কোনো উপায় আছে? আমি একটা উদাহরণ দিই। ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটা প্রকল্প আমি বলি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন, এটার জন্য আপনার প্রায় 5,568 কোটি টাকার একটা প্রকল্প। আচ্ছা, এই যে শিরোনামটা এডিপির মধ্যে দেওয়া থাকলো, এটা দেখে আমি আসলে কি বুঝবো যে আচ্ছা বেসরকারি কলেজসমূহের উন্নয়ন হবে? আসলে কি উন্নয়ন হবে যদি আমরা প্রশ্ন করি? কারো কাছে কোনো অ্যান্সার নেই। আমরা যদি জিজ্ঞেস করি, এবং এটার জন্য তখন আমাদেরকে মানে নির্ভর করতে হবে কোথায়? কোনোদিন কোনো এক সাংবাদিক খুঁজে টুজে যদি একটা রিপোর্ট করেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা হয়তো 2-4টা জিনিস জানতে পারবো। অথচ এমনটা কিন্তু হওয়ার কথা না। কেন হওয়ার কথা না? তার কারণ হচ্ছে যে বাজেটের এই যে টাকাটা, এই টাকাটা পুরোপুরিভাবে হচ্ছে জনগণের টাকা। এখন ধরেন কোনো একটা কোম্পানি যখন কাউকে যদি টাকা দেয় যে তুমি আমার জন্য এই কয়টা জিনিস কিনে দাও, তখন তার কোনো একটা কর্মচারীকে এসে দিল যে আমার জন্য জিনিসটা কিনে দাও। কর্মচারীর পক্ষে কি এটা সম্ভব যে একটা লামসাম গ্রস হিসাব দিয়ে কোম্পানিকে সন্তুষ্ট করা যে এই যে আমি এত টাকার এই জিনিস কিনেছি? কোম্পানি কি করবে? আপনার কাছ থেকে প্রত্যেকটা জিনিসের টু দ্য পয়েন্ট আপনার কাছ থেকে হিসাব চাবে। তো সেই হিসাবটা কোম্পানির একজন কর্মচারীর কাছ থেকে কোম্পানি যদি নিতে পারে, কারণ কেন নিতে পারে? কারণ ওই কর্মচারীর নিয়োগদাতা হচ্ছে কোম্পানি, তাহলে সরকারের নিয়োগদাতা হচ্ছে আমরা, জনগণ, জনগণের টাকা। সেই টাকা কিভাবে ব্যয় হবে, সেই টাকা ব্যয়ের জাস্টিফিকেশন কি, এইটা জানার কোনো সুযোগ গত 16 বছর ধরে ছিল না। এবং এইটা তার আগেও আসলে যে ছিল তা না। এই যে সরকার নতুন গণ অভ্যুত্থানের পরে আসছে, তারা বারবার বলছেন তারা সংস্কার চান, তারা নানান জায়গায় নতুন নতুন কাজ করতে চান। তাহলে সংস্কারটা কোথায়? বাজেটের মধ্যে আমরা তো কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। সবার আগের এই সংস্কারটাই তো করার দরকার ছিল, যে বাজেটের প্রত্যেকটা প্রকল্পের যে প্রপোজাল, সেই প্রপোজালটা বিস্তারিতভাবে পাবলিক করা হবে। আমরা যাতে দেখেই বুঝতে পারি এই প্রকল্পটা প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়, এই প্রকল্পের এত কোটি টাকা কিনা হচ্ছে এটা প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়, সেটা বোঝার কোনো রাস্তা রাখা হয়নি।